আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিমের বৈঠক, বন্ধ শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান, মুক্ত বাণিজ্য চুক্তিতে সম্মত দুই দেশ। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা সহ ৬ জেলায় সেনা মোতায়েন, কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে নাশকতা হলে দায় সরকারের, বলছে ১১ দলীয় ঐক্য। জুলাই গণ আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৩০ জুন। ৭ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোড ম্যাপ তৈরিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা তেহরানের। এবং স্পেনের পর এবার উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে, সৌদিকে হারালো স্পেন, বেলজিয়ামকে চমকে দিল ইরান, রাতে নামছে আর্জেন্টিনা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। বাংলাদেশিদের জন্য শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পেরদানা পুত্রা ভবনে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই অনুরোধ জানান। মুক্ত বাণিজ্য চুক্তি করতে সম্মত হয়েছে দুই দেশ। শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়টি বিবেচনার পাশাপাশি অনিয়মিত শ্রমিকদের বৈধ করা সহ আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়টি উত্থাপন করা হয়। এছাড়াও শ্রমিক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়েও দুদেশ একমত হয়েছে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের তোলা ছবিতে রিপোর্ট করছেন কামরুজ্জামান রাজীব। পুত্রজায়ের পেরদানা পুত্রা ভবনে বহুল আকাঙ্ক্ষিত একান্ত বৈঠকে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এরপরে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন দুই প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তারেক রহমান। এ সময় বাংলাদেশ মালয়েশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। Bangladesh is a big country with enormous potential, and with Malaysia we should enhance our bilateral trade investments, and as I say, in new areas other than agriculture, which remains again one of the key areas, but then semiconductor, digital economy, energy, advanced manufacturing. Yes, we need the workers. Yes, also, and more importantly, we have to protect the welfare of the workers and their families. Truly appreciate the sentiments expressed in private and also in the bilateral meetings that we must take the lead in stopping the excesses and making sure it is transparent, meets the requirement of both countries, but must protect the interests of these workers and their families. প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা স্মরণ করে বলেন, অতীতে তারা যেমন মালয়েশিয়ার সাথে দৃঢ়তার সম্পর্ক স্থাপন করেছিলেন, তিনি সেই পথেই হাঁটতে চান। বলেন, বাংলাদেশের শ্রমবাজার খুলে দিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন। শ্রমিকদের নানা সমস্যার সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে। Bangladeshi workers, students, professionals and entrepreneurs in Malaysia serve as an important bridge between our two countries. Their contribution benefits both our economy and society. I requested His Excellency Prime Minister Anwar Ibrahim to consider recruiting more Bangladeshi workers as well as to open labour market as soon as possible. I also raised issues relating to regularization of illegal workers and repatriation of the detained Bangladesh, if possible. We agreed that recruitment should be transparent, fair and equitable, reducing intermediaries and low cost for workers. তারেক রহমান বলেন, ফলপ্রসূ আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রবৃদ্ধিকে স্বাগত জানিয়ে বাংলাদেশ মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনাকে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। We also welcome the growth of bilateral trade and agree to move forward with negotiations on the Bangladesh-Malaysia Free Trade Agreement.
সাংস্কৃতিক বিষয়ক সমঝোতা স্মারক সহ সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা সংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগ সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক দলিল বিনিময় হয়েছে, যা দুদেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। Our discussions cover ICT, energy infrastructure, manpower, halal industry, agro-processing industry, education, skill development, defense, digital economy, semiconductor, and other high-value sectors. We look forward to working closely together for shared prosperity, regional peace, and more inclusive international order. এর আগে সকালে পুত্রজায়ায় পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী। সুসজ্জিত সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে প্রদান করা হয় গার্ড অফ অনার। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত সহ শ্রমিকদের নানা সমস্যা সমাধান হবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণেও এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিগত ফ্যাসিবাদী সরকারের একদেশীয় পররাষ্ট্রনীতির কারণে দুদেশের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল তা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মালয়েশিয়ার পুত্রজায়া থেকে কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। দর্শক, মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের খবর রাখছেন আমাদের বিশেষ প্রতিনিধি কামরুজ্জামান রাজীব। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাজীব, আপনি আমাকে শুনতে পারছেন আশা করছি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর যে সফর, সেই সফরকে ঘিরে আপনার কাছে আর নতুন কি তথ্য আছে আমাদের জানাবেন। শাফি, সফরটি কিন্তু ইতিমধ্যে যে আনুষ্ঠানিকতা তা কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তিনি যেখানে অবস্থান করেছেন গত একদিন, সে শাংরিলা হোটেলের সামনে। কিছুক্ষণের মধ্যেই তিনি এখান থেকে কিন্তু মালয়েশিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। ঠিক 5টার ফ্লাইটে তিনি চীনের ডালিয়ানের উদ্দেশ্যে কিন্তু রওনা হবেন। কিছুক্ষণ আগেই পুরো সফরটি নিয়ে প্রধানমন্ত্রীর যে প্রেস উইং তারা একটি সংবাদ সম্মেলন করেছেন এই সফরের সফলতা নিয়ে, এবং সফরে কি কি বিষয় আলোচনা হয়েছে, কি কি সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে এই বিষয়ে কিন্তু সার্বিকভাবে সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রধানমন্ত্রী কার্যালয়ের যিনি মুখপাত্র মাহাদি আমিন। তিনি কিন্তু বলেছেন যে এই সফরে কিন্তু অনেক ইতিবাচক দিক রয়েছে, অনেক বলতে পুরোটাই ইতিবাচক দিক। আশাহত হওয়ার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী আলোচনা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে, বিশেষত যে বিষয়টি নিয়ে মানুষের প্রত্যাশা বেশি, শঙ্কা আশঙ্কা রয়েছে, সেই শ্রমবাজার পুনরায় বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে। 2 বছর ধরে বন্ধ আছে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার। প্রধানমন্ত্রী নিজেও জানিয়েছেন, মাহাদি আমিনও বলেছেন যে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী কিন্তু এই বিষয়ে একান্ত বৈঠকে উচ্চ পর্যায়ের বৈঠকে কিন্তু এই বিষয়টিতে আলোচনা হয়েছে, এবং আশাবাদী হওয়া যায় যে এই শ্রমবাজারটি দ্রুতই বাংলাদেশিদের জন্য খুলবে। এছাড়া যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে এবং এই চুক্তিটি সহসাই হবে, মুক্ত বাণিজ্য চুক্তি। এই বাণিজ্য চুক্তি হলে কিন্তু দুদেশের মধ্যে যে বাণিজ্য ঘাটতি তা অনেকটাই কমে আসবে। $6 বিলিয়ন বাণিজ্য ঘাটতি তা অনেকটাই কমে আসবে, এবং এই বিনিয়োগ সম্প্রসারণের ক্ষেত্রে কিন্তু এই সফরে কিন্তু সুখবর আছে। বিনিয়োগ সম্প্রসারণ হবে এই মুক্ত বাণিজ্য চুক্তি হয়ে গেলে। আরেকটি যে খবর বলার মতো, প্রধানমন্ত্রী কিন্তু একান্তে বৈঠক করেছেন মালয়েশিয়ার রাজার সাথেও। তার কাছেও কিন্তু এই বিষয়টি তিনি উত্থাপন করেছেন শ্রমবাজার উন্মুক্তের বিষয়ে। তিনিও কিন্তু অনেকটা ইতিবাচক
ইতিবাচক সাড়া দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া সবশেষ যে খবর, প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই রওনা হবেন চীনের ডালিয়ানের উদ্দেশ্যে। 5টায় স্থানীয় সময়ে বিকেল 5টায় সেখানে ডালিয়ানে তিনি একটি বিশ্ব ইকোনমিক ফোরামের 17তম সভায় অংশ নেবেন। এরপর 2 দিন অবস্থান করবেন ডালিয়ানে। সেখান থেকে তিনি যাবেন বেইজিংয়ে। সেখানে দ্বিপাক্ষিক যে বৈঠক চীন সরকারের সাথে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে সেটি অনুষ্ঠিত হবে। আর মালয়েশিয়ার সবশেষ খবর, তিনি কিছুক্ষণের মধ্যেই মালয়েশিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। শাফি, ধন্যবাদ রাজীব আপনাকে। মালয়েশিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছিলেন আপনি। পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হয়ে এই বিষয়ে জানার চেষ্টা করব। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন 23শে জুন বিকেলে রাজধানীর বিজয়নগরে প্রতিবাদ সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। এতে উপস্থিত থাকবেন জোটের শীর্ষ নেতারা। তবে এই কর্মসূচি কোনো দলের বিরুদ্ধে নয় জানিয়ে ঐক্যের সমন্বয়ক জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বলেন, বর্তমান বিচার কার্যক্রমের শিথিলতা ও ফ্যাসিবাদ ফিরিয়ে আনার অপচেষ্টার প্রতিবাদে তাদের এই কর্মসূচি। রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সীমান্ত হত্যা, পুশিন ও কৃষকদের ধরে নিয়ে গেলেও বর্তমান সরকার বারবার কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিচ্ছে উল্লেখ করে জামায়াত নেতা বলেন, সীমান্ত পরিস্থিতিতে সরকারের নিষ্ক্রিয়তায় দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। এ সময় তিনি আরও বলেন, 23শে জুনকে ঘিরে দেশে কোনো নাশকতা হলে তার দায় সরকারকেই নিতে হবে। এদিকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ 6 জেলা সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জুলাই হত্যাকাণ্ড যেগুলো ঘটেছে সেই মামলাগুলো এখন এই সরকার এসে টোটাল বিচার সিস্টেমটাকে দুর্বল করে দেয়া হয়েছে। যে দুর্বলতার কারণে আজকে সেই বিচারের গতি ধীর গতিতে পরিণত হয়েছে। জাতি আজকে উৎকণ্ঠিত যে এই বিচার আসলেও দেশবাসী পাবে কিনা। জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় দেয়া হবে 30শে জুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এদিন ঠিক করেন। মামলায় আসামি ইনুর বিরুদ্ধে মোট 8টি অভিযোগ আনা হয়। এর মধ্যে তার নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ আন্দোলনকারীদের উপর হামলায় উস্কানি দেয়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থেকে আন্দোলনকারীদের দমনে গুলির নির্দেশ দেয়া ও কুষ্টিয়ায় পুলিশ সুপারকে ফোন করে বিক্ষোভকারীদের গুলির নির্দেশ দেয়া অন্যতম। গত বছরের 1 ডিসেম্বর এই মামলায় প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে একই বছরের 25শে সেপ্টেম্বর সুনির্দিষ্ট 8টি অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। সেদিনই শুনানি শেষে ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাটের 5 বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এছাড়াও দুর্ঘটনায় নিহত হন ভারতীয় এক নাগরিক। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ মরদেহ উদ্ধার করে কাতারের একটি হাসপাতালের মর্গে রেখেছে। নিহত প্রবাসীর মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানিয়েছে স্বজনরা। সিলেট থেকে ইকবাল মুন্সির রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। উন্নত জীবনে আশায় কাতারে যান সিলেটের 5 যুবক। পরিবারের মুখে হাসি ফোটানো ও ঋণ শোধ করা ছিল তাদের স্বপ্ন। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস, সড়ক দুর্ঘটনায় একসঙ্গে ঝরে গেল 5টি তাজা প্রাণ। স্বপ্ন অধরায় রয়ে গেল, বাড়ি ফিরবে তাদের কফিন। শনিবার কাতারের সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি সহ অন্তত 6 জন নিহত হন। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমদ, জুবাইর আহমদ ও কাদের আহমদ। দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তি ভারতীয় নাগরিক। স্বপ্ন ছিল ঘর বাড়ি বানাইতা, আমরা চাই আমরা লাশ দেশে আনার ব্যবস্থা হইতো।
পারিবারিক ও স্থানীয়রা জানান, শনিবার তারা একটি পিকআপ ভ্যানে করে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। পথে সাহানিয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলে ওই 6 জন আরোহীর মৃত্যু হয়। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। জীবিকার অন্বেষণ করতে গিয়ে বারবার আমাদের এলাকার মানুষ সড়ক দুর্ঘটনায় বিভিন্নভাবে মারা যান। আর মারা যাওয়ার পর এই পরিবারগুলো সাধারণত অসহায় পড়ে। বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে তাদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। স্বাস্থ্য শিক্ষা ও স্বাস্থ্য অধিদপ্তর ঘুরে ইতিবাচক সাড়া না পেয়ে ফিরে গেলেন আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের বিদেশি ইন্টার্ন চিকিৎসকরা। সকালে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে যান প্রায় 20 সদস্যের প্রতিনিধি দল। আদ্দিন হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ায় মূলত ভারতীয় ও মালদ্বীপের শিক্ষার্থীরাই পড়েছেন বিপাকে। দেশগুলোর নিয়ম অনুযায়ী বৈধ চিকিৎসক হতে হলে কোর্স শেষ করা মেডিকেল কলেজের হাসপাতাল থেকেই ইন্টার্ন সম্পন্ন করতে হবে। আদ্দিন হাসপাতাল বন্ধ হওয়ায় দেশে ফিরেও চিকিৎসক হিসেবে রোগী দেখার সুযোগ পাবেন না তারা। 300 জনেরও বেশি বিদেশি শিক্ষার্থী সেখানে ইন্টার্ন করছেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আবেদন জমা দেওয়ার পর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে সাক্ষাৎ করতে যান তারা। We as foreigners, it is not in our favor to, we can't migrate to other hospitals because according to our National Medical Council guidelines, it is not permitted. Like it invalidates our internship period here. গাইডলাইন দেওয়া হয়েছে, অর্ডার দেওয়া হয়েছে কি সব স্টুডেন্টকে মাইগ্রেট করে দেবে। আমি তো করতে পারবো না, কেন আমার লাইসেন্স, আমার ডিগ্রি ইনভ্যালিড হয়ে যাবে, স্টুডেন্টের ডিগ্রি ইনভ্যালিডেট হয়ে যাবে। We are 300+ foreign students. Where we will go? There are many students who have only 2 or 3 months left for internship. They cannot do internship again for 1 year. It's already been, we are the batch, it's already been 7+ years. আমার internship complete হবে না. So please, this is a request to Health Minister. So please look into this matter because we cannot migrate to any other medical college. চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ 3 আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ টিভি। সুনির্দিষ্ট কিছু অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসাবাদের পর মুচলেকায় পরিবারের জিম্মায় গভীর রাতে সজীবকে ছেড়ে দেওয়া হয়। এর আগে রোববার বিকেলে সজীবকে আটকের পর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। আগামী 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর রোড ম্যাপ তৈরিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। আল জাজিরা জানিয়েছে, লেবাননের সামরিক অভিযান বন্ধে সংঘাত নিরসন সেল গঠনেও সম্মত হয়েছে দুই দেশ। সুইজারল্যান্ডের বার্গেনস্টকে অনুষ্ঠিত আলোচনায় এসব অগ্রগতি হয়। বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার। লেবাননে চলমান সংঘাত বন্ধে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে আবারও হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দিয়েছে তেহরান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর আবারও হামলার হুমকি দিয়েছেন। আনোয়ার সিমেন্ট শিট বিশ্বকাপ সংবাদ। ফুটবল নয়, এ যেন রূপকথা। বিশ্বমঞ্চে পরাশক্তিদের মাটিতে নামানোর পণ অদম্য কেপ ভার্দের। স্পেনের পর এবার উরুগুয়েকেও রুখে দিল
আফ্রিকার দলটি। অন্যদিকে বেলজিয়ামকে আটকে দিয়ে চমক দেখালো ইরান, তবে সৌদি আরবকে 4-0 গোলে হারিয়ে নিজেদের শক্তি দেখালো স্পেন, আর নিউজিল্যান্ডকে 3-1 গোলে হারিয়েছে মিশর। বিস্তারিত রায়হান রাসেলের রিপোর্টে। There's the final whistle, an outstanding draw for Cabo Verde. ফুটবল মাঠ জনসংখ্যা চেনে না ফুটবলীয় ঐতিহ্য বা শক্তি। মাঠ চেনে শুধু খাঁটি পারফরমেন্স, আর তাতেই বিশ্বমঞ্চে রচিত হলো নতুন এক মহাকাব্যের। তার নাম কেপ ভার্দে। মাত্র 5 লাখ মানুষের ছোট্ট আফ্রিকান দেশ এবারই প্রথম খেলছে বিশ্বকাপে, অথচ বিশ্বমঞ্চে পা রেখেই তারা কাঁপিয়ে দিল বাঘা বাঘা পরাশক্তিদের। স্পেনের পর এবার উরুগুয়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদেরকে এবার 2-2 গোলে রুখে দিল লড়াকু এই দলটি। মায়ামি স্টেডিয়ামে ম্যাচের 21 মিনিটে কেভিন পিনারের 30 গজ থেকে নেওয়া দুর্দান্ত ফ্রিকিকে লিড পায় কেপ ভার্দে। উরুগুয়ে পরে জোড়া গোল দিয়ে ম্যাচে ফেরে, তবে 61 মিনিটে ভেরারার দারুণ গোলে আবারও সমতায় ফেরে জায়ান্ট কিলাররা। এদিকে কেপ ভার্দের ধাক্কা সামলে বিশ্বজয়ের হুঙ্কার দিল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। প্রথম ম্যাচের হতাশা ভুলে সৌদি আরবকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে লা রোজারা। ম্যাচের 10 মিনিটে লামিনে ইয়ামালের গোলে শুরু, তারপর মিকেলের জোড়া গোলে ম্যাচ থেকে ছিটকে যায় সৌদি আরব। চমকের বিশ্বকাপে পিছিয়ে নেই এশিয়ার প্রতিনিধি ইরান। লস অ্যাঞ্জেলসে শক্তিশালী বেলজিয়ামকে গোলশূন্য ড্রতে আটকে দিয়েছে তারা। পোস্টের নিচে বাজ পাখি হয়ে দাঁড়িয়েছিলেন ইরানের গোলকিপার আলী রেজা, একাই অবিশ্বাস্যভাবে করলেন 7টি গোল সেভ। ম্যাচের শুরুতেই মিশরকে চমকে দিয়েছিল নিউজিল্যান্ড। 15 মিনিটে ফিন স্যারানের দুর্দান্ত গোলে পিছিয়ে পড়েছিল সালার দল, তবে দ্বিতীয়ার্ধে পরপর 3 গোল করে জয় নিশ্চিত করে মিশর। রায়হান রাসেল, এটিএন বাংলা। অস্ট্রিয়াকে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের নকআউট পর্বের টিকিট পেতে ছক কষছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইনজুরি সমস্যা আর পারফরম্যান্সের কারণে দলে পরিবর্তন আনতে পারেন কোচ স্কালোনি। এদিকে বিশ্ব চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত অস্ট্রিয়া। কৌশলগতভাবে দুটি ভিন্ন দলের লড়াই উপভোগ্য হবে বলেই ধারণা ফুটবল প্রেমীদের। যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে যে গ্রুপের এই ম্যাচটি শুরু হবে রাত 11টায়। পরাগারমানের রিপোর্ট। আর্জেন্টিনার আবারও বিশ্বকাপ জেতা নিয়ে যদি কারো সন্দেহ থেকে থাকে, তবে আলজেরিয়ার বিপক্ষে মেসির দুর্দান্ত হ্যাট্রিকের পর নিশ্চয়ই তা দূর হয়েছে। হ্যাট্রিক করে 38 বছর বয়সী এই প্লেমেকার মিরোস্লাভ ক্লোজার সর্বোচ্চ 16 গোলের রেকর্ড ছুঁয়েছেন। সেই রেকর্ড নিজের করে নিতে আরও একবার প্রতিপক্ষের জালে বল জড়াতে হবে আর্জেন্টাইন মহাতারকাকে। তার আগে নকআউট পর্বে জায়গা করে নেওয়াটা জরুরি। অস্ট্রিয়ার বিপক্ষে জয় রাউন্ড অফ 32 নিশ্চিত করবে, তবে ড্র করলেও চলবে। সেক্ষেত্রে গ্রুপের শীর্ষে থাকাটা আলবিসেলেস্তাদের জন্য শঙ্কায় পড়ে যাবে। শীর্ষে থাকলে রাউন্ড অফ 32-তে এইচ গ্রুপের রানার্স আপের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তাই মেসিদের ভাবনায় আরও একটি জয়, সেই পরিকল্পনা সাজাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। চোটে পড়া মন্তিয়ালের জায়গায় ফিরবেন নাহুয়েল মলিনা। আলমাদার পরিবর্তে গঞ্জালেজ এবং লাউতারো মার্টিনেজের জায়গায় শুরুর একাদশে নামতে পারেন জুলিয়ান আলভারেজ। এদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত অস্ট্রিয়া। নবাগত জর্ডানকে 3-1 ব্যবধানে হারালেও দুর্বল রক্ষণ প্রাচীর আর্জেন্টিনার আক্রমণে ভেঙে পড়ারই কথা। 28 বছর পর বিশ্বকাপে আসা অস্ট্রিয়া 1982 সালের পর এবারই নকআউট পর্বে যাওয়ার সুযোগ তৈরি করেছে। দাস টিমকে সেই স্বপ্ন দেখাচ্ছে 1990 সালে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে 1-1 গোলে ড্র। তবে শুভচিন্তার আগে 1980 সালে আর্জেন্টিনার কাছে 5-1 গোলের পরাজয়টাও মাথায় রাখতে হবে রালফ র্যাংনিকের দলকে। পরাগারমান, এটিএন বাংলা। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাকের মুখোমুখি হবে ফ্রান্স। ফিলাডেলফিয়ায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 3টায়। এবারের বিশ্বকাপে শুরুটা ভালো করে ফরাসিরা সেনেগালকে 3-1 গোলে হারিয়েছে গত আসরের রানার্স আপরা। পরের ম্যাচ কাল সকাল 6টায়
লড়বে নরওয়ে ও সেনেগাল। নিউ ইয়র্কের বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। বাজার বাস্তবতা মাথায় না রেখে এবারের বাজেটে সিগারেট ও তামাকের দাম নির্ধারণ করায় সরকার বড় অঙ্কের রাজস্ব হারাতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে ই সিগারেট নিষিদ্ধ হলেও বর্তমান সরকার এর উপর ট্যাক্স আরোপ করে এটির বৈধতা দিয়েছে। জাতীয় প্রেস ক্লাবে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি আয়োজিত বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তামাক বিক্রি নিয়ন্ত্রণ করতে পারলে স্বাস্থ্য খাতে বছরে প্রায় ৮৫,০০০ কোটি টাকা সাশ্রয় করা সম্ভব বলেও জানান এই অর্থনীতিবিদ। ঝিনাইদহের কালীগঞ্জে শিশু তাবাসসুম তোয়া ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি আবু তাহেরকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। জেলার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহুজ্জামান এ দণ্ডাদেশ দেন। একই সাথে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও অন্য একটি ধারায় ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। চলতি বছরের ২৫শে ফেব্রুয়ারি কালীগঞ্জের বাদুরগাছা গ্রামের ৫ বছরের শিশু তাবাসসুম বাড়ি থেকে নিখোঁজ হয়। পরদিন পার্শ্ববর্তী একটি বিদ্যালয়ের সেপটিক ট্যাঙ্ক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির পিতা ওই দিনই অজ্ঞাতদের আসামি করে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ইলিশের উৎপাদন কমার পেছনে দাদন ব্যবসা দায়ী বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। রাজধানীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনার দ্বিতীয় সংশোধিত প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, দাদনের হাত থেকে জেলেদের রক্ষায় বাস্তবমুখী প্রকল্প হাতে নিয়েছে সরকার। উদ্যোগ নেওয়া হয়েছে কারেন্ট জালের উৎপাদন বন্ধের। অনুষ্ঠানে বক্তারা বলেন, নদীর নাব্যতা সংকট, মাছের অবাধ চলাচলে বাধা, জাটকা আহরণের কারণে প্রতি বছরই কমছে ইলিশের উৎপাদন। ইলিশের আমাদের চাহিদা আছে, দিন দিন বাড়ছে। এই সরকার প্রতিজ্ঞাবদ্ধ, যে কোনো পরিস্থিতিতে কারেন্ট জাল বা অবৈধ জালের উৎপাদনকেই আমরা বন্ধ করবো ইনশাআল্লাহ। সারা বিশ্বব্যাপী ইন্ডাস্ট্রি যেভাবে পানিকে রিফাইন করে নদীতে বা সাগরে যাবে, আমার এখানেও ওই জিনিসটা আইনের দিক থেকে চালু আছে, কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে না, এবং এটার জন্য আমরা সবার মধ্যে সচেতনতার প্রয়োজন। আন্তর্জাতিক সংবাদ। কাতারের প্রধান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির একটি কারখানায় বিস্ফোরণে অন্তত ৫৪ জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ১৮ জন। নিখোঁজদের উদ্ধারে কাতার ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেস্কিউ গ্রুপ কাজ করছে। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, রাস লাফান শিল্পনগরীর বারজান কারখানার ভেতরে বিস্ফোরণ ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই জরুরি সেবা প্রদানকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ইরানের বোমাবর্ষণে রাস লাফান শিল্প এলাকার এই টার্মিনালটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএর উদ্যোগে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের সর্ববৃহৎ কবরস্থান স্কচটাউন বাংলাদেশ সিমেট্রির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে নিউ ইয়র্ক রাজ্যের কনরোস রোড স্কচটাউনের কবরস্থান প্রাঙ্গণে সুধী সমাবেশের আয়োজন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক এএসএম মাইনুদ্দিন পিন্টুর সঞ্চালনায় সোসাইটির নবনির্বাচিত সভাপতি জাহিদ মিন্টু, বিদায়ী সভাপতি নাজমুল হাসান মানিক, ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান মফিজুর রহমান এ সময় বক্তব্য দেন। তারা জানান, ১২৬ একর জমির উপর নির্মিত এই সিমেট্রিতে প্রায় ১ লাখের বেশি কবর তৈরি করা হবে। বাংলাদেশ সিমেট্রিতে প্রথম ব্যক্তি হিসেবে সংগঠনের উপদেষ্টা মরহুম এস.এম. আমানতকে দাফন করা হয়। এবার খেলার খবর। ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেছেন লিটন কুমার দাস। অস্ট্রেলিয়া সিরিজে পাওয়া মাংসপেশির চোট থেকে এখনও
পুরোপুরি সুস্থ হতে পারেননি এই উইকেট কিপার ব্যাটসম্যান। তার পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন 27 বছর বয়সী মাহিদুল ইসলাম অঙ্কন। 28 জুন হারারেতে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এই সফরে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলবে টাইগাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সহ টেস্ট দলের একটা অংশই এরই মধ্যে জিম্বাবুয়ে পৌঁছে গেছে। বিশ্বকাপ ঘিরে আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি ভক্ত সমর্থকদের উন্মাদনা দেখতে বাংলাদেশে ছুটে এসেছেন ভ্রমণ লেখক ও কন্টেন্ট নির্মাতা ড্যান লান্দে। রাতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলের মাঠে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার খেলা উপভোগ করবেন। এ সময় তাদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা সেখানে উপস্থিত থাকবেন বলে জানা যায়। গতকাল রবিবার সকালে লান্দে ও তার দল ঢাকায় আসেন। 29 জুন পর্যন্ত তাদের বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিমের বৈঠক, বন্ধ শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান, মুক্ত বাণিজ্য চুক্তিতে সম্মত দুই দেশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে 30 জুন পর্যন্ত ঢাকাসহ 6 জেলায় সেনা মোতায়েন, নাশকতা হলে দায় সরকারের, বলছে 11 দলীয় ঐক্য। জুলাই গণ আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় 30 জুন। ষাট দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোড ম্যাপ তৈরিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা তেহরানের। এবং স্পেনের পর এবার উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে, সৌদিকে হারালো স্পেন, বেলজিয়ামকে চমকে দিল ইরান, রাতে নামছে আর্জেন্টিনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।